আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর প্রথমেই জানিয়ে দিচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলি। দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আব্দুর রাজ্জাকের হ্যাট্রিকে 191 রানে অল আউট জিম্বাবুয়ে। সংসদ থেকে পদত্যাগ কারোর জন্য শুভ হবে না বলে সতর্ক করলেন স্পিকার। বিরোধী দল নেতিবাচক সিদ্ধান্তে যাবে না বলে আশাবাদ। খালেদা জিয়ার প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে সেনানিবাসের বাড়ির আসবাবপত্র। বাড়ি নিয়ে নতুন নাটক চেষ্টার অভিযোগ আইন প্রতিমন্ত্রীর। বিচারক ও বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আছে বললেন প্রধান বিচারপতি। বিশ্বাস যাতে নষ্ট না হয় সেজন্য ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান। ক্ষুদ্র ঋণের নামে ব্যবসা বন্ধ করতে কঠোর হচ্ছে সরকার। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানে অস্বচ্ছ কার্যক্রমের বিরুদ্ধে হুঁশিয়ারি। এবং বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পেল। মুক্তির আগেই সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া মনের মানুষ। মুগ্ধ দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসা। এবারে বিস্তারিত সংবাদ। মিরপুরে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে 192 রানের জয়ের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। ম্যাচে স্বপ্নের এক স্পেলে হ্যাট্রিক করেছেন স্পিনার আব্দুর রাজ্জাক। এরপর লাঞ্চ বিরতিতে যাবার আগে ইমরুল কায়েসের উইকেট হারিয়ে হোস্টরা তুলেছিল 31 রান। এর আগে রাজ্জাকের হ্যাট্রিকে 191 রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। পেসার শাহাদাতের পর ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় হ্যাট্রিক করে প্রথম ম্যাচ হারা দলের মনোবল ফিরিয়ে আনেন রাজ্জাক। রিপোর্ট উপল নন্দীর। দলের 189 রানে 45তম ওভারের শেষ বলে উৎসাহকে ফিরিয়েই শুরু। 46তম ওভারটি শেষ হতেই আবারও বল হাতে রাজ্জাক। ওভারের প্রথম বলেই তুলে নিলেন প্রাইসকে। ছড়ালো হ্যাট্রিক সম্ভাবনার উত্তেজনা। পরের বলে বাজিমাত। এমপোপুর বিপক্ষে রাজ্জাকের আবেদনে একটু দেরিতেই সারা আম্পায়ারের। তবে ততক্ষণে উল্লাসে ফেটে পড়েছে গ্যালারি। শুধু ইনিংসের শেষেই নয়, শুরু থেকেই জিম্বাবুয়ের উপর তাণ্ডব চালায় প্রথম ম্যাচে সবকটি উইকেট পাওয়া স্পিনাররা। রাজ্জাক তো ছিলেনই, সঙ্গে হাত ঘুরিয়েছেন অধিনায়ক সাকিবও। 132 রানে 6 ব্যাটসম্যানকে হারিয়ে ধুঁকতে থাকে সফরকারীরা। আরভিন উৎসের 57 রানের পার্টনারশিপ ভাঙতেই আবারও পুরনো চেহারার জিম্বাবুয়ে। 22 বল আগেই ইনিংস শেষ। হ্যাট্রিকম্যান রাজ্জাকের 5টির সঙ্গে সাকিবের 4 উইকেট। প্রথম ম্যাচে 9 রানের হারের পর ঘুরে দাঁড়ানো একই বলে। উপল নন্দী, চ্যানেল আই। জাতীয় সংসদ থেকে বিরোধী দলের পদত্যাগের রেওয়াজ চালু হলে দেশ ও গণতন্ত্রের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেছেন স্পিকার অ্যাডভোকেট আব্দুল হামিদ। তবে তিনি আশাবাদী বিরোধী দলে এমন চরম নেতিবাচক সিদ্ধান্তে যাবে না। চকর মালিথা রিপোর্টে বিস্তারিত। বিরোধী দল সংসদ থেকে পদত্যাগ করবে রাজনীতিতে এমন আলোচনা ঈদের পর থেকে। বিশেষ করে ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার পর বিরোধী দলীয় নেতা দলীয় সংসদ সদস্যদের কাছে থেকে পদত্যাগপত্রে সই নিয়ে রাখছেন, এমন কথা জানিয়েছেন কয়েকজন বিএনপি নেতা। তবে স্পিকার আশা করেন বিরোধী দল পদত্যাগ সংস্কৃতি চালু করবে না। এখন আমরা পার্লামেন্টে ফর্ম অফ ডেমোক্রেসি, প্রিভিয়াসলি এটা ছিল না। তখন তো প্রেসিডেন্সিয়াল ফর্ম, প্র্যাকটিক্যালি পার্লামেন্ট ওয়াজ রাবার স্টাম্প। তো এই অবস্থা, আর এখন তো এক নয়। সরকারের পক্ষে তো বলছে যে বিরোধী দল পদত্যাগ করলে কোনো অসুবিধা নাই, বা ইলেকশন দিয়ে দিবে, যা হবার হবে, এত করে সরকারের কিছু হবে না। কিন্তু এটাও ঠিক হবে না কিছু, এটা যেমন ঠিক, পাশাপাশি এটাও বলতে চায় যে এই যে রেওয়াজটা যদি হয়, এই রেওয়াজটা সরকারের কিছু হোক বা না হোক, এটা বড় কথা না, এই রেওয়াজটা ভালো না। এই রেওয়াজটা শুরু হলে এই জাতির জন্য, দেশের জন্য এটা মঙ্গলজনক হবে না। আমি এখনো আশাবাদী তারা এটা করবে না। বিরোধী দলকে সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার। বলেছেন সমস্যা থাকলে সংসদেই আলোচনা করা সম্ভব। অবশ্যই বললাম যে উদ্যোগ নেওয়ার ধরনটা কি করতে পারবো না পারবো এটা এই মুহূর্তে বলতে পারবো না, কারণ আমি তো উদ্যোগ নেবো এই কথাটা বললে প্রকারান্ত বলা হয়ে যায় যে তারা করছে। আমি কেন, আমি তো আশাই করে না। তখন পরিস্থিতি আমাকে বলবে তখন আমার কি করণীয় আছে। তো আমি এটুকু আপনাকে অ্যাসিওরেন্স দিতে পারি, বলতে পারি
যে গণতন্ত্রের স্বার্থে আমি সব কিছু করতে রাজি। দেশের মঙ্গলে আর গণতন্ত্রের স্বার্থে সরকার এবং বিরোধী দল দুপক্ষই শুভবুদ্ধির পরিচয় দেবে বলে আশা করেছেন জাতীয় সংসদের স্পিকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ির মালামাল বেগম খালেদা জিয়ার প্রতিনিধিদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তবে অস্বচ্ছ প্রক্রিয়ার অভিযোগ এনেছেন খালেদা জিয়ার আইনজীবী। আইন প্রতিমন্ত্রী পাল্টা অভিযোগ করে বলছেন, নতুন নাটকের চেষ্টা করছে বিএনপি। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনানিবাসের বাসভবনের দখল বুঝে নেয় ক্যান্টনমেন্ট বোর্ড। আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পর সেই বাসভবন থেকে মালামাল সরানো শুরু হয়েছে। সকালে দুটো কাভার্ড ভ্যান এবং 23 জন শ্রমিক নিয়ে মালামাল বুঝে নিতে আসেন বেগম খালেদা জিয়ার 2 ভাইয়ের স্ত্রী। ক্যান্টনমেন্ট বোর্ডের সদস্যরাও সেখানে উপস্থিত আছেন। তবে কিছু অভিযোগ এনেছেন ক্যান্টনমেন্টের গেটের সামনে অবস্থান করা খালেদা জিয়ার আইনজীবীরা। এই আলামত আমরা দেখেছি গতকালকে, মালপত্র সরিয়ে নিয়ে আবার সেগুলো পুনঃস্থাপন করা, অথবা সেই বাড়িতে বেগম খালেদা জিয়ার আসবাবপত্র আছে, সেটা কোনো ম্যাজিস্ট্রেট কিংবা ওনার কোনো প্রতিনিধির অনুমতি ব্যতি রেখে কোনো মালপত্র সরিয়ে সেখানে ষড়যন্ত্রমূলকভাবে অন্য কোনো মাল রেখে আবার ইতিপূর্বে যে ঘটনা ঘটিয়েছিল যেদিন ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়, সে ধরনের একটা হীন জঘন্য কাজ এই সরকার করতে পারে। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেছেন, আইনি লড়াইয়ে হেরে গেলেও বিএনপি তা মানতে পারছে না। বাড়ির সংক্রান্ত বিভিন্ন নাটকীয়তার মধ্য দিয়ে অনেক কিছুই সাধারণ মানুষ কিন্তু জানতে পেরেছে। বিভিন্ন সব নাটক হয়েছে, প্রথম সুপ্রিম কোর্ট হিয়ারিংয়ের সময় নাটক হয়েছে, শেষ 29 তারিখ আরেকটা নাটক হয়েছে, এখনো আরেকটা নতুন নাটক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। তার মালামাল নিয়ে আরেকটা নাটকের সৃষ্টি করা হচ্ছে। বাড়ি নিয়ে ঘটনার বিষয় নিয়ে আজকে সাধারণ মানুষের কাছে খালেদা জিয়ার ইমেজ কিন্তু আমি মনে করি প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার পর বেগম জিয়া থাকছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দারের গুলশানের বাসায়। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। মানুষের আস্থা এবং বিশ্বাস বজায় রেখে বিচার কাজ পরিচালনা করতে বিচারকদের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের 21তম বার্ষিক সাধারণ সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, যত বাধাই আসুক বিচারকদের সবসময় মানুষের বিশ্বাস, আইনের শাসন এবং গণতন্ত্রের কথা মনে রাখতে হবে। যে মানুষের আস্থা অবশ্যই বিচার ব্যবস্থার উপর এবং বিচারকগণের উপরে রয়েছে এবং সেই কারণেই তারা আপনার কোর্টে আসে। যদি এই আস্থা না থাকতো তাহলে বিচার প্রার্থীরা আপনাদের কোর্টে আসতো না। এইটাই প্রমাণ করে যে আমাদের অঙ্গে অনেক হয়তো সমস্যা থাকতে পারে, অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, তারপরও বাংলাদেশের মানুষের কিন্তু আপনাদের উপরই কিন্তু ভরসা, বিশ্বাস। এই বিশ্বাসটা আপনারা, আমি আশা করব, কন্টিনিউ করে নিয়ে যাবেন। এই বিশ্বাসহীনতা যেন না হয়, এই বিশ্বাস যেন সবসময় আরও যেন শনে শনে বাড়বে এই বিশ্বাস। এইটাই আমি প্রার্থনা করব আপনাদের কাছ থেকে, এইটাই আমি চাইব আপনাদের কাছ থেকে। ক্ষুদ্র ঋণের নামে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, কেলেঙ্কারির খবর এখন বিদেশেও প্রকাশ হওয়া শুরু হয়েছে। 19তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি জানান, প্রতিবন্ধীদের কল্যাণে বিনা সুদে ক্ষুদ্র ঋণ দেবে সরকার। রিপোর্ট পরাগ আজিমের। 19তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের এবারের প্রতিপাদ্য সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের যুক্ত করার অঙ্গীকার। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনা সভায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা বাড়ানো এবং প্রতিবন্ধীদের জন্য একটি কার্যকর প্রতিবন্ধী কল্যাণ আইন প্রণয়নের উপর গুরুত্ব দেন বক্তারা। পাশাপাশি দেশের 1.5 কোটি প্রতিবন্ধী মানুষের প্রতি মানসিকতা পরিবর্তনের আহ্বানও জানানো হয়। প্রতিবন্ধীদের মর্যাদা দিতে হবে, ডিগনিটি দিতে হবে। এই ডিগনিটি আমার যেরকম প্রাপ্য, যে কোনোভাবে হোক, যিনি প্রতিবন্ধী যে কোনোভাবে, তারও ইকুয়ালি প্রাপ্য। আপনারা আইনের যে প্রিয়াম্বলটা দয়া করে পড়বেন, পুরো আইনটা পড়বেন। সেখানে প্রিয়াম্বলে পরিষ্কার বলা আছে এটা অধিকার সুরক্ষার প্রশ্ন। আলোচনায় অংশ নিয়ে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান সহ প্রতিটি বিষয়ে সরকার খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। আমরা কেলেঙ্কারির বিষয়ে ধীরে ধীরে প্রকাশিত হওয়া শুরু হয়েছে। যে গ্রামীণ ব্যাংক সম্বন্ধে আমরা
এত দুর্গত কথাবার্তা বলি যে গ্রামীণ ব্যাংক আমাদের চিন্তা চেতনাটাকে ধার করে নিয়ে আজকে বিশ্বব্যাপী একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, তার মহানায়কের বিরুদ্ধে ইতিমধ্যে গতকাল কাগজে কি বেরিয়েছে তা আপনারা শুনেছেন। কাজেই এই স্বল্প সুদের ঋণ দিয়ে আমাদের এখানে গৃহজায়ন ব্যবসায়িক কার্যক্রম করার যে উদ্যোগ, এটাকে প্রতিহত করে প্রতিবন্ধী ভাই বোনদের সাহায্য করার জন্য আমরা ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করেছি। তার সবাই বিনামূল্যে ক্ষুদ্র ঋণ পাবেন। বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করা বেসরকারি সংগঠনগুলোর জন্য অর্থ বরাদ্দের আহ্বান জানান সংগঠনগুলোর প্রতিনিধিরা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রথম শোতেই দর্শকদের মনে আলোড়ন তুলেছে বাংলা লিঙ্ক নিবেদিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি মনের মানুষ। ছবি দেখতে এসে মুগ্ধ দর্শকরা বলেছেন, এ ধরনের ছবি আরও বেশি তৈরি হলে বড় প্রেক্ষাগৃহমুখী হবে সব প্রজন্মের মানুষ। রিজওয়ান কাদেরের রিপোর্ট। আটান্ন বছর পর দুই বাংলায় একই দিনে মুক্তি পেল কোনো চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের প্রয়াসে সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষের নির্মিত মনের মানুষ নিয়ে দর্শকের আগ্রহের যে কমতি ছিল না, সিনেমা হলেই তার প্রমাণ মিলেছে। মনের মানুষ আরও চাই, আরও মনের মানুষ যেন সৃষ্টি করতে পারে এবং এই জাতীয় ক্রিয়েটিভ জিনিস যেন আমরা দেখতে পাই। বাংলাদেশের ফার্স্ট একটা ভালো একটা নতুন ছবি হয়েছে, যার মাধ্যমে দুই দেশের একটা যে সম্পর্ক রিলেশন আরও মানে মজবুত হবে বলে আমরা মনে করি। এবং সহজভাবে বলা গল্পটা সব সাধারণ লোক থেকে এবং অনেক ইন্টেলেকচুয়াল লোক, সব ধরনের দর্শকই ভালো লাগবে ছবি। ফকির লালন শাহের জীবন ও দর্শনে আলোকিত ছবিটি ছুঁয়েছে সব প্রজন্মের মনকেই। এটা খুবই গবেষণালব্ধ একটা কাজ এবং খুবই আবেদন সৃষ্টিকারী একটা কাজ এবং এটা সর্বস্তরের মানুষের কাজ, আমি এটা বিশ্বাস করি, এবং ভালো ছবি। লালনের সবকিছু মানে ছোটবেলা থেকে লালন যতদূর পর্যন্ত বড় হয়েছে এবং বৃদ্ধ হয়েছে সবকিছু আছে, খুব ভালো লেগেছে। মুক্তির ঠিক আগের দিনই মনের মানুষ অর্জন করে নেয় ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়া ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ ছবির পুরস্কার। ছবিটি দেখে এই পুরস্কারের যথার্থতা মূল্যায়ন করতেও ভোলেননি দর্শকরা। অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর, মানে এত ভালো, আসলে এত সুন্দর লোকেশন, চিত্রায়ন এত সুন্দর, ক্যামেরার পিছনে যে কাজগুলো এত সুন্দরভাবে করা হয়েছে যে মানে আবির্ভূত হয়ে গেছে একদম। এই সিনেমা আরো বেশি বড় পুরস্কার পাবে। দর্শকদের মতে সব শ্রেণীর মানুষেরই ভালো লাগার মতো এই ছবি। সেই সঙ্গে সিনেমা প্রিয় মানুষের দাবি, মনের মানুষের মতো মানসম্পন্ন ছবি যেন আরো বেশি উপহার দেয়া হয়। রিজওয়ান কাদের, চ্যানেল আই,